ওয়েলকাম টু স্টেথোস্কোপ একাডেমি। আমি তোমাদের উজ্জ্বল স্যার, স্টেথোস্কোপ একাডেমির বায়োলজি ফ্যাকাল্টি। তোমরা আমাকে চেনো এবং আমাদের আজকের লেকচার যেটা থাকবে, আমাদের অ্যাকচুয়ালি তোমরা জানো যে কি চলছে না, এএনএম, জিএনএম এবং জেনপাসের আমাদের যে বায়োলজি সিরিজ। ওকে, চলো বলো তাহলে আমাদের এই যে ক্লাসটা আছে সেই ক্লাসে একটা ইম্পর্টেন্ট আমরা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে কি রক্ত। আর তোমরা জানো পার ইয়ার আমাদের যেটা কোশ্চেন পেপার আছে, এএনএম বলো, জিএনএম বলো বা জেনপাস বলো, তাতে মিনিমাম দুটো কোশ্চেন আসে। হ্যাঁ, বিএসসি নার্সিং মানে জেনপাসে একটা কোশ্চেন আসে, বাট এর কন্টেন্ট তো বেশি থাকে জিএনএম। তাহলে চলো আমরা আজকে ডিসকাস করব কি নিয়ে, রক্ত। দেখো প্রথম কথা, এই যে আমাদের দেহ আছে, বলো আমরা এককোষী না, আমরা কিরকম বহুকোষী জীব। আর তোমরা জানো যে বহুকোষী জীব মানে আমরা একটা জায়গা দিয়ে বা একটা এরিয়া দিয়ে আমরা অক্সিজেন নেব, কিন্তু সেটাকে অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। যেমন ধরো আমরা নিঃশ্বাস বা প্রশ্বাস চালাই কিসের মাধ্যমে, না নাকের মাধ্যমে, কিন্তু আমাদের সেই অক্সিজেনকে পৌঁছে দিতে হয় কোথায়, না আমাদের যেটা পায়ের কোষ। তার মানে আমাদের দেহে একটা সংবহন দরকার। আর এই যে সংবহনের জন্য যে তরলটা দরকার, সেটা আমাদের দেহে মেইনলি দু ধরনের আছে, একটাকে বলবো রক্ত আর একটাকে কি বলবো, লসিকা। তাহলে আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা কি, রক্ত। আমরা ভালো করে বুঝবো, যতগুলো কোশ্চেন আসবে আমরা যেন পারি। ওকে, চলো বলো তাহলে এই যে রক্ত আছে, রক্ত সম্বন্ধে প্রথমে তোমাদের মনে রাখতে হবে, যেটা ছোটবেলা থেকেই আমরা জানি, রক্ত কিরকম বর্ণের হয় বলো, লাল। এইবার দেখো এই যে রক্ত আছে, রক্তের একটা পিএইচ আছে। তোমরা জানো পিএইচ মানে অম্ল ক্ষারের ভারসাম্য। এই যে রক্তের পিএইচ আছে সেটা কত, 7.4। এটা মেমোরাইজ করো, এটা ডাইরেক্ট কোশ্চেন আছে। নরমালি আমরা জানি যেটা নরমাল পিএইচ কত বলো, 7, সেটাকে কি বলি আমরা, নিউট্রাল। এবার তার থেকে যদি বেশি হয়ে যায় তখন তাকে কি বলি আমরা, ক্ষারীয়। আর তার থেকে কম হয়ে গেলে তাকে কি বলি আমরা, আম্লিক। তার মানে নিশ্চয়ই আমাদেরকে বুঝতে হবে 7.4 মানে একটু বেশি ক্ষারীয়। তার মানে কিরকম বলতে পারি আমরা, ঈষৎ ক্ষারীয়। চলো নেক্সট বলো তাহলে এই যে আছে রক্তের পিএইচ কত, 7.4। আর যদি তোমাকে কোশ্চেন দেওয়া হয় যে রক্তের স্বাদ কিরকম, না লবণাক্ত। এবার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কোথায়, না রক্তের স্বাদটা লবণাক্ত হলো কেন, সেটা কোশ্চেন আছে। মনে রেখো রক্তে লবণাক্ত স্বাদের জন্য দায়ী কে, না সোডিয়াম ক্লোরাইড বা NaCl। তাহলে কোশ্চেন তোমাকে দিতে পারে যে রক্তের স্বাদ লবণাক্ত হওয়ার পেছনে দায়ী কে, না NaCl বা সোডিয়াম ক্লোরাইড। নেক্সট বলে এই যে রক্ত একটা স্বাভাবিক, ধরুন একটা নরমাল পার্সন আছে, অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক, তার দেহে রক্তের পরিমাণ কত হবে, না রক্তের পরিমাণ হবে প্রায় 5 থেকে 6 লিটার। হ্যাঁ, এটা ঠিক যে মেয়েদের ক্ষেত্রে একটু কম হয়, 5 to 10%। ধরে নাও তাদের বডিতে কত হবে, মেয়েদের বডিতে মোটামুটি ধরো 4.5 to 5 লিটার হবে। ঠিক, এরপরে আসো আমাদের কোশ্চেন আসতে পারে যে রক্তের উৎপত্তি কোথায়। দেখো রক্তের উৎপত্তি বললেই তোমাদের মাথায় আসবে একটাই অ্যানসার, কি না অস্থিমজ্জা। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে সবসময় কিন্তু অস্থিমজ্জা অ্যানসার হবে না। এবার তোমাকে কোশ্চেন যেরকম হবে তার উপরে তোমাকে অ্যানসারটা ঠিকঠাক পারফেক্ট দিতে হবে। তোমাকে প্রথম যদি কোশ্চেন আসছে যে ভ্রূণের কোন স্তর থেকে রক্ত তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু বোঝার চেষ্টা করো। তোমরা জানো ভ্রূণের অ্যাকচুয়ালি 3টে স্তর থাকে। দেখো ভেতরের এই স্তরটাকে আমরা কি বলি গো, না এন্ডোডার্ম। বলো তার বাইরের স্তরকে আমরা কি বলি, মেসোডার্ম। এবং তার বাইরের স্তরকে আমরা কি বলি, এক্টোডার্ম। তার মানে ভ্রূণের অ্যাকচুয়ালি কটা স্তর আছে, 3টে স্তর। কি কি, না এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝে মেসোডার্ম। রক্ত এবং রক্ত সম্বন্ধীয় যে কোনো পদার্থ কোথা থেকে তৈরি হবে, মনে রেখো ভ্রূণের মেসোডার্ম থেকে। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের একটা কোশ্চেন আসলো যে রক্ত ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হবে, না মেসোডার্ম স্তর থেকে। লেখা আছে, তোমরা দেখে নিও। এরপরে ধরো কোশ্চেন চেঞ্জ করলো, যে বললো রক্ত ভ্রূণের কোন অঙ্গ থেকে তৈরি হবে। তোমাকে কিন্তু এখন স্তর জিজ্ঞাসা করছে না, তোমাকে কি জিজ্ঞাসা করেছে কোশ্চেন পেপারে, না কোন অঙ্গ। বলো আমাদের দেহে ভ্রূণে
যখন আমরা মায়ের পেটে থাকবো তখন যকৃৎ এবং প্লীহা, প্লীহা ইংরেজি স্প্লিন, বলো তাহলে লিভার বা যকৃৎ এবং প্লীহা বা স্প্লিন থেকে কি তৈরি হয়? রক্ত। ধরে নাও আরবিসি ধরে নাও, এইগুলো তোমাকে কোশ্চেন দিতে পারে। তাহলে ইন জেনারেল কোশ্চেনগুলো আমরা চলো মেমোরাইজ করে নেব। প্রথম আমাদের কি কোশ্চেন আসতে পারে না, রক্তের স্বাভাবিক একজন পার্সনের বডিতে কতটা আছে? না 5 থেকে 6 লিটার, আর মেয়েদের ক্ষেত্রে একটু কম, ধরে নাও 4.5 থেকে 5 লিটার। কোথায় উৎপত্তি? না ভ্রূণের মেসোডাম থেকে। কোন অঙ্গ থেকে? লিভার বা যকৃৎ এবং স্প্লিন বা প্লীহা থেকে। এবং রক্তের স্বাদ কি রকম? না লবণাক্ত, NaCl থাকার জন্য। এবং pH কত? 7.4। নেক্সট, এরপরে আমরা আসবো রক্তে অ্যাকচুয়ালি আছে। বলো রক্তে দুটো ধরনের জিনিস আছে। প্রথমে একটা আমাদের টপিক বোঝার চেষ্টা করো যে আমাদের দেহের যে বিভিন্ন স্থানের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে তাকে বলি আমরা যোগকলা, ইংরেজিতে বলি কানেকটিভ টিস্যু। মনে রেখো রক্ত কিন্তু আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করেছে, তাই রক্তকেও আমরা যোগকলা বলবো। কিন্তু রক্ত একটা স্পেশাল বা বিশেষ ধরনের যোগকলা, কারণ যোগকলা মানে তাতে কি থাকবে? তন্তু বা ফাইবার, যেটা শক্ত দৃঢ় করবে। যেমন ধরে নাও অস্থি, তরুণাস্থি, কিন্তু রক্ত কিন্তু এরকম নয়। রক্ত কিরকম ধরনের? তরল ধরনের। তাই আমরা রক্তকে কি বলতে পারি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখতে হবে। রক্তকে আমরা বলতে পারি তরল যোগকলা। দেখো এরপর এই যে রক্ত আছে, রক্তের দুটো অংশ আছে। হ্যাঁ, একটাকে বলবো আমরা রক্তরস, যেটা মানে কি রকম? জলীয় ধরনের হবে, তরল ধরনের হবে। এবং তার সাথে সাথে কি আছে? রক্ত কণিকা। যেহেতু রক্ত তরল ধরনের, তাই তাতে বলো রক্তরসের পরিমাণটা কি হবে? বেশি হবে। মেমোরাইজ করে নাও 55%। এবং রক্ত কণিকা কত পার্সেন্ট? 45%। এরপরে বোঝো এই যে রক্তরস আছে, রক্তরসে কি আছে? প্রধানত দেখো জল আছে 90 থেকে 92%। মনে না রাখলেও হবে, ম্যাক্সিমাম মনে রেখো ওয়াটার বা জলই থাকে। কিছু কঠিন পদার্থ আছে, এটা একটু মনে রাখতে হবে। কত পার্সেন্ট? 8 to 9%। এবং কিছু গ্যাসীয় পদার্থ যেগুলো আমরা অ্যাকচুয়ালি পরিবহন করি। ধরে নাও উদাহরণ হিসেবে বলতে পারি অক্সিজেন, O2 বা CO2 বা কার্বন ডাই অক্সাইড প্রভৃতি। এরপরে বোঝো যেটা থেকে কোশ্চেন হবে সেটা হচ্ছে কঠিন পদার্থ থেকে। এই যে কঠিন পদার্থ আছে সেটাকে তুমি দুটো পার্টে ডিভাইড করে নাও। একটাকে বলে দাও অন্যান্য পদার্থ, সেখানে বিভিন্ন পদার্থ থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, তার সাথে সাথে আমাদের যে বলো রক্তের মাধ্যমে হরমোন যায় সেটাও থাকতে পারে, আমরা যে খাদ্য খাচ্ছি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবকিছুই থাকতে পারে। কিন্তু মেন তোমাকে কি মনে রাখতে হবে? এই রক্ত রসের মধ্যে কিছু প্রোটিন আছে। এই প্রোটিনটা থেকেই তোমাদের কোশ্চেন দেবে। দেখো এই যে প্রোটিন আছে 3 ধরনের। কত ধরনের? 3 ধরনের। স্পেশাল বা বিশেষ। বলো অ্যালবুমিন, মুখস্থ করে নাও, গ্লোবিউলিন এবং প্রথমিন আর ফাইব্রিনোজেনকে একসাথে মনে রাখো। তাহলে আমরা কি কি মনে রাখবো? প্রোটিন 3টে আছে ধরে নাও, 3 ধরনের আছে ধরে নাও। কাজের অনুযায়ী বলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমিন এবং ফাইব্রিনোজেন। এটা ছাড়াও অনেক প্রোটিন আছে, কিন্তু এগুলোই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রথম তোমাদের কোশ্চেন আসবে এই যে আমাদের রক্তরসে সবথেকে কোন প্রোটিনটা বেশি আছে? মনে রাখো অ্যালবুমিন প্রোটিনের পরিমাণই বেশি আছে। এবং সাথে সাথে এটাও মনে রাখতে হবে এটাই সবথেকে রক্তরসে উপস্থিত ছোট প্রোটিন। তাহলে অ্যালবুমিন থেকে দুটো কোশ্চেন আমি তোমাদের বললাম যে সবথেকে বেশি পরিমাণে প্রোটিনকে অ্যালবুমিন, সবথেকে ছোট প্রোটিনকে রক্তরসে অ্যালবুমিন। এবং সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে এর কাজ, যেটা কোশ্চেনে আসবে। মনে রাখবে অ্যালবুমিনের প্রধান কাজ হচ্ছে রক্তের মধ্যে অভিস্রবণীয় চাপ নিয়ন্ত্রণ করা। রিপিট করলাম, রক্তের মধ্যে এই যে অ্যালবুমিন আছে প্রধান কাজ কি হবে? না রক্তের অভিস্রবণীয় চাপ নিয়ন্ত্রণ করা। পরীক্ষাতে আসবে যে রক্তের অভিস্রবণীয় চাপ নিয়ন্ত্রণ করে কে? অ্যালবুমিন। এরপরে দেখো এই যে গ্লোবিউলিন প্রোটিন আছে, এটা আমাদের বডিতে কি তৈরি করে? অ্যান্টিবডি।
আর তোমরা জানো আমাদের দেহে কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক প্রভৃতি যদি প্রবেশ করে, তার বিরুদ্ধে বা তাকে মারার জন্য আমাদের দেহ কি তৈরি করে? অ্যান্টিবডি। আসলে ওই অ্যান্টিবডি কি দিয়ে তৈরি হয়েছে? মনে রাখো, গ্লোবিউলিন প্রোটিন দিয়ে। ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে মনে রাখবে আমাদের দেহে কোথাও যদি কেটে যায়, সেখান থেকে যাতে না বেশি রক্ত বেরিয়ে যায়, সেখানে একটা পদ্ধতি চলে, তাকে আমরা কি বলি গো? রক্ততঞ্চন পদ্ধতি। মনে রাখতে হবে রক্ততঞ্চন পদ্ধতিতে সাহায্য করে কে? না, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন যে প্রোটিন। হ্যাঁ, এটা ঠিক। রক্ততঞ্চনে আরো অনেক কিছুই উপাদান আছে যারা সাহায্য করে, কিন্তু তোমাকে কোশ্চেন পেপারে যদি বলে রক্তরসের কোন প্রোটিনটি রক্ততঞ্চনে সহায়তা করে, তোমাদের অ্যানসার যাবে প্রথমবিন, না অপশন থাকলে তোমরা কি করবে? ফাইব্রিনোজেন। তাহলে ওভারঅল একটা রক্তরস বললাম। এরপরে চলে আসো রক্তকণিকা। আমরা সবাই জানি যে রক্তকণিকা কত ধরনের আছে? 3 ধরনের। একটাকে বলি আরবিসি, ডিটেইলসে বলছি তোমাদের। আর আছে ডব্লিউবিসি এবং অনুচক্রিকা। তার মানে আমরা একটা এই যে স্লাইডটা আছে, এটা থেকে আমরা রক্তরস সম্বন্ধে জেনে নিলাম, কিছু জানলাম কি বলো? রক্তকণিকা। এরপরে ডিটেইলসে জানবো কি? রক্তকণিকা। চলো বলো, রক্তকণিকার মধ্যে প্রথম ডিটেইলস আসবো কাকে? আরবিসি। আর তোমরা জানো আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসেল। আসলে কর্পাসেলের বাংলা হচ্ছে কণিকা। আসলে সব ধরনের আমাদের দেহে যত রক্তকণিকা আছে সেটা আদর্শ কোষ না, তাই আমরা রক্তের কোষ না বলে কি বলি? কণিকা। তাহলে রক্তকণিকার প্রথম উদাহরণ আমরা কি শিখলাম? আরবিসি। এবং আরবিসি যে অ্যানাদার নেম বা অপর নাম, সেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, স্পেশালি জেন পাসের জন্য তো খুব ইম্পর্টেন্ট। বলো, আরবিসির অপর নাম কি হবে? এরিথ্রোসাইট। আর নরমাল আমরা বাংলা নাম জানি কি বলো? লোহিত রক্তকণিকা। তাহলে আরবিসি আমাদের দেহে আছে, এর যে এটা অপর নাম এরিথ্রোসাইট, আর বাংলা নাম কি বলো? লোহিত রক্তকণিকা। এরপরে বলো, এই যে আরবিসি রিলেটেড আমরা যখনই জানবো, তখন কোশ্চেন পেপারে কি পড়তে পারে? যে আরবিসির উৎপত্তি কোথা থেকে হয়। দেখো, কিছু বলা নেই, মানে নরমাল কোশ্চেন দিচ্ছে আরবিসির উৎপত্তি, তোমার অ্যানসার যাবে কি? অস্থিমজ্জা। কিন্তু তোমাকে যদি বলে দেয় যে ভ্রূণের কোন স্তর থেকে, তখন কিন্তু আগে শিখিয়েছি কোথায়? মেসোডার্ম স্তর থেকে। তোমাকে বলবে কোন অঙ্গ থেকে, তুমি বলবে যকৃৎ এবং প্লীহা। কিন্তু তোমাকে কিছু না বললে এমনি যদি বলা যে প্রাপ্তবয়স্কদের দেহে বা কোনো একজন পার্সনের বডিতে আরবিসি কোথায় তৈরি হয়, তোমার অ্যানসার যাবে কোথায়? অস্থিমজ্জা। এবার দেখে নাও, এই যে উৎপত্তির পরে সংখ্যা, আরবিসির সংখ্যা কটা? 50 থেকে 55 লক্ষ পার mm³ ব্লাড। এটাকে তোমরা জানো, এরকম অপশন নাও থাকতে পারে। আমরা জানি 1 মিলিয়ন সমান কত বলো? 10 লাখ। তার মানে এটাকে বলতে পারি যে 5 থেকে 5.5 মিলিয়ন পার mm³ ব্লাড। ঠিক। এরপরে বুঝতে হবে এই যে আরবিসি থাকে, এই আরবিসির আয়ুষ্কাল কত? এটা ছোটবেলা থেকে আমরা জানি। আরবিসির আয়ুষ্কাল কত? এভারেজ একটা 120 দিন। এবার তোমরা বলবে স্যার 120 দিন পরে আরবিসি কি হবে? না, আরবিসি ধ্বংস হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের নতুন আরবিসিও তৈরি হচ্ছে। তাহলে একদিকে ধ্বংসও হচ্ছে, একদিকে তৈরিও হচ্ছে। এবার তোমরা বলতে চাইবে স্যার ধ্বংস হচ্ছে কোথায়? না, তোমরা মেমোরাইজ করে রাখো যে ধ্বংস হয় প্লীহা এবং যকৃৎ। তার মানে তোমাকে বুঝতে হবে আরবিসি কোথায় ধ্বংস হয়? প্লীহা এবং যকৃৎ। আর তোমাকে বুঝতে হবে এটাও যে যেখানে আমরা কোনো একটা ধরো পদার্থ ধ্বংস হচ্ছে, তাকে বলতে পারি আমরা কবরস্থান। কি বলতে পারি? কবরস্থান। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন যে আরবিসির কবরস্থান কাকে বলে? মনে রেখো, প্লীহাকে বলি আমরা আরবিসির কবরস্থান। এবং আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন শুনে রাখো যে আমাদের বডিতে, মানে মানব দেহে প্লীহাতে কিছু পরিমাণ রক্ত আপৎকালীন সময়ের জন্য সঞ্চিত থাকে। সেই জন্য আমরা আরবিসি বা ব্লাড ব্যাংক কাকে বলবো? আমরা প্লীহা। তাহলে রক্ত বা আরবিসি যেটা সঞ্চয় স্থান কোথায়? প্লীহাতে। সেই জন্য আমরা প্লীহাকে কি বলি? ব্লাড ব্যাংক, হিউম্যানের বডি বা মানব।
এরপরে শোনো যে এই আরবিসি যে আকৃতি কিরকম হবে না দ্বি অবতল। দেখো কিরকম হয় না এইরকম ভাবে দুটো দিক চ্যাপ্টা হয়। গোল হলে তো এরকম হতো, এটাকে দুদিক দিয়ে চেপটে দিচ্ছি, তাহলে এই দিকটাও অবতল এই দিকটাও অবতল, এটাকে কি বলবো আমরা দ্বি অবতল আকৃতি। এরপরে শোনো এই যে আরবিসি আছে, আমি বলেছি আরবিসি কি নয় বলো, আদর্শ কোষ না। এই আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা খুব তোমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং সাথে সাথে আরবিসির মধ্যে নিউক্লিয়াসও থাকে না। এটা থেকে কি কোশ্চেন হবে আমি ধীরে ধীরে শেখাবো। প্রথম তোমরা মেমোরাইজ করো যে আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। তোমাদের কোশ্চেন আসবে নিচের মধ্যে কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তোমাদের অ্যানসার যাবে কি আরবিসি। হয়েছে? চলো দেখো আমি তোমাদের একটু আগে বললাম যে আরবিসি তে কি থাকে না নিউক্লিয়াস, কিন্তু তোমাদের কোশ্চেন এইভাবে আসবে কিভাবে। দেখো যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের আরবিসি তে আসলে নিউক্লিয়াস থাকে না, কিন্তু কিছু ব্যতিক্রমী আছে স্তন্যপায়ী প্রাণী যাদের আরবিসি তে কি থাকে নিউক্লিয়াস থাকে। যেমন হতে পারে উট, হতে পারে লামা। তুমি বলেছিলে লামাকে, লামা হচ্ছে অস্ট্রেলিয়ান উট, হ্যাঁ প্রজাতি, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। বলো তাহলে স্তন্যপায়ী প্রাণীর পরিণত আরবিসিতে কি থাকে না নিউক্লিয়াস। তোমাকে বললো যে মানুষের যে আরবিসি আছে তাতে নিউক্লিয়াস আছে নাকি, তুমি বলবে না। তোমাকে বলা হলো একটা গরুর মধ্যে আছে নাকি আরবিসিতে নিউক্লিয়াস, না। বানরের মধ্যে না। কিন্তু তোমাকে বলে দিল একটা ব্যাঙের মধ্যে আরবিসিতে নিউক্লিয়াস আছে, তুমি বলবে হ্যাঁ। কেন? তার কারণ হচ্ছে তারা কি নয়, তারা তো স্তন্যপায়ী প্রাণী না। বলো তাহলে যত মেরুদণ্ডী প্রাণী আছে, যেমন ধরো মাছ, উভচর, উদাহরণ ব্যাঙ, সরীসৃপ, সাপ, পাখি, এদের সবার রক্তের আরবিসিতে কি আছে নিউক্লিয়াস, কিন্তু স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে কি নেই নিউক্লিয়াস। ব্যতিক্রম কি আমি এক্ষুনি শেখালাম তোমাদের যে উট এবং লামা। বলো বুঝেছো? নেক্সট স্লাইডে চলো। বলো এই যে আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই, নিউক্লিয়াস নেই, তাহলে আছে কি না আছে হিমোগ্লোবিন। তুমি বলে স্যার হিমোগ্লোবিন ব্যাপারটা কি? দেখো হিমোগ্লোবিনের দুটো অংশ, একটাকে বলবো হিম আর একটাকে বলবো গ্লোবিন। আসলে গ্লোবিনটা কি জানো প্রোটিন, কি বলো প্রোটিন। তাহলে এটা আমাদের আলোচনার বিষয় নয়, এটার বিশেষ কোনো কোশ্চেনও আসবে না। কিন্তু এই যে হিম অংশটা আছে, এই হিম অংশটা কি না একটা লৌহ বা আয়রন ঘটিত রঞ্জক। তোমাকে লৌহ মনে রাখতে হবে, আয়রন মনে রাখতে হবে, এবং তুমি সংকেত জানো আয়রনের কি Fe। বলো তাহলে প্রথম কোশ্চেন হিমোগ্লোবিন কি ঘটিত রঞ্জক না হিমোগ্লোবিন হচ্ছে আয়রন বা লৌহ ঘটিত রঞ্জক, এবং হিমোগ্লোবিনের যে রং সেটাই কি হয় বলো লাল, সেজন্য আরবিসিও লাল হয়। আর যেহেতু আমাদের রক্তে আরবিসির সংখ্যাই বেশি, তাই আমাদের রক্তের রঙও কি হয় বলো লাল। ঠিক এর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শোন। যত মেরুদণ্ডী প্রাণী আছে আমি এক্ষুনি বলছিলাম, মাছ, উভচর, স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি, সবার রক্তের মধ্যেই আরবিসি আছে, এবং আরবিসির মধ্যে কি আছে হিমোগ্লোবিন, এবং তার জন্য সবার রক্তের রঙই কি হয় লাল। কিন্তু মনে রেখো ব্যতিক্রমী কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে, তোমাদের লেখা থাকবে স্লাইডে, আমি বুঝিয়ে দিচ্ছি। কেঁচো এবং জোঁক এদের মেরুদণ্ডী প্রাণী হলেও রক্তের রং কি হয় লাল। কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে ওরা অনুন্নত এবং এদের দেহে আরবিসি থাকে না, তাই এদের হিমোগ্লোবিন কোথায় থাকে না রক্ত রসের মধ্যে। ইম্পর্টেন্ট পয়েন্ট। বলো তাহলে স্তন্যপায়ী প্রাণী বলো যত মেরুদণ্ডী প্রাণী আছে সবার আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, কিন্তু যত অমেরুদণ্ডী প্রাণী আছে তাদের মধ্যে যাদের রং লাল তাদের হিমোগ্লোবিন তো থাকে, কিন্তু আরবিসির মধ্যে না, তাদের কিসের মধ্যে থাকে রক্ত রসের মধ্যে। হয়েছে? চলো এর সাথে সাথে মনে রাখবে যে তাহলে হিমোগ্লোবিনের কাজ কি না হিমোগ্লোবিন আসলে অক্সিজেন O2
কার্বন ডাইঅক্সাইড CO2 এবং কার্বন মনোক্সাইড CO সবার সাথে যুক্ত হতে পারে। তাই আমাদের হিমোগ্লোবিন অক্সিজেন CO2 এইগুলোর পরিবহনে সাহায্য করে। তোমরা ভালো করে মাথায় রেখো, হিমোগ্লোবিন শুধু অক্সিজেন বা শুধু CO2 না, দুটোই মানে আরবিসি অক্সিজেন এবং CO2 দুটোই পরিবহনে সাহায্য করে। এরপরে কিছু এক্সেপশনাল পয়েন্ট তোমাদের শেখাবো যেটা থেকে কোশ্চেন আসবে। বলো, আমি একটু আগে বলেছিলাম মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং কি হয় গো? লাল হয়। দেখো সবকিছু লেখা আছে। অমেরুদণ্ডী প্রাণীদের রং লাল হয় না রক্তের, কিন্তু ব্যতিক্রম কি বলো? কেঁচোজ, বুঝিয়েছি। এরপরে বলো যেটা কোশ্চেন আসবে, চিংড়ি, শামুক, কাঁকড়া এদের রক্তের রং কিরকম হয়? নীল বর্ণের। কিরকম হয়? নীল বর্ণের। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো এই নীল বর্ণের কারণ হচ্ছে এতে থাকবে তাম্র ঘটিত রঞ্জক, তাকে আমরা বলি হিমোসায়ানিন। কি বলি? হিমোসায়ানিন। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে, হিমোসায়ানিন কি ঘটিত রঞ্জক? তাতে দিল ম্যাগনেসিয়াম, তাতে দিল বলো আয়রন, তাতে দিল তাম্র বা কপার। তুমি কি বলবে? তাম্র বা কপার। ওকে, চলো নেক্সট স্লাইড। বলো এরপরে তোমাদের কিছু আমি জিকে টাইপ কোশ্চেন শেখাবো যেগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে। প্রথমে মনে রেখো আরবিসির অস্বাভাবিকতা, মানে আমাদের দেহে আরবিসির সংখ্যা তো একটা আছে, আমরা জানি কত? 50 থেকে 55 লক্ষ পার এমএমকিউ রক্ত। বলো আরবিসির সংখ্যা যদি বেড়ে যায় তাকে আমরা কি বলবো? পলিসাইথেমিয়া। বলো তাহলে আরবিসির সংখ্যা বেড়ে যাওয়াকে কি বলবো? পলিসাইথেমিয়া। আর যদি আরবিসির সংখ্যা কমে যায় তাকে বলবো আমরা অ্যানিমিয়া। আর বাংলায় এটাকে বলি রক্তাল্পতা। তোমরা তো অ্যানিমিয়াই মনে রাখবে, কারণ কোশ্চেন পেপারে অ্যানিমিয়া দিয়েই আসবে। বলো তাহলে আরবিসির সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় তাকে কি বলবো আমরা? পলিসাইথেমিয়া। আর যদি আরবিসির সংখ্যা কমে যায় তাকে বলবো আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এবার দেখো বিভিন্ন ধরনের অ্যানিমিয়া আছে, যে কোনো এরিয়া থেকে কোশ্চেন দিতে পারে, তাই আমরা এটা জিকে কোশ্চেন হিসেবে মেমোরাইজ করে দেব। দেখো প্রথমে আসি সিকেল সেল অ্যানিমিয়া কোশ্চেন আসবে। বলো সিকেল সেল অ্যানিমিয়া আসলে একটা জিন ঘটিত রোগ। কি ঘটিত রোগ? জিন ঘটিত রোগ। তোমাদের আমি বুঝিয়ে দেবো এর ডিটেইলসটা কোথায় না, জেনেটিক্স যখন বংশগতি পড়াবো। আজকে যেটুকু দরকার সেটুকু তোমরা শুনে নাও যে সিকেল সেল অ্যানিমিয়া কি ঘটিত রোগ? একটা জিন ঘটিত রোগ। আর এই রোগে অ্যাকচুয়ালি আরবিসি দেখতে কি রকম হয়? সেই আমাদের ধান কাটার যে কাস্তে হয় না, এরকম কাস্তে আকৃতি হয়, সেটাকে কি বলবো আমরা? সিকেল সেল অ্যানিমিয়া। এরপরে কোশ্চেন আসতে পারে নরমোসাইটিক অ্যানিমিয়া কিসের জন্য হয়? মনে রেখো কোনো পার্সন বা লোকের দেহে যদি অত্যধিক রক্তপাত হয়, মানে একটা ধরে নাও লোকের বডিতে বা মহিলার বডিতে 5 থেকে 6 লিটার রক্ত আছে, তার অ্যাক্সিডেন্টের জন্য তার বডি থেকে 2 লিটার রক্ত বেরিয়ে গেল, স্বাভাবিকভাবে তার দেহে রক্তের পরিমাণ কমেছে, আর রক্তের পরিমাণ কমা মানে আরবিসির সংখ্যাও কমেছে। ওই রকম অবস্থায় যে অ্যানিমিয়াটা তৈরি হবে বা রক্তাল্পতা তৈরি হবে তাকে আমরা কি বলবো? নরমোসাইটিক অ্যানিমিয়া। এরপরে কোশ্চেন আসতে পারে পারনেসিয়াস অ্যানিমিয়া। বলো পারনেসিয়াস অ্যানিমিয়া কিসের অভাবে হবে? না ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে। কোশ্চেন যদি আসে পারনেসিয়াস অ্যানিমিয়া কিসের অভাবে হয়, তাতে অপশন থাকবে মাস্ট বি কি বলো? ভিটামিন B12 অথবা কি থাকবে? ফলিক অ্যাসিড। হচ্ছে এরপরে কোশ্চেন আসবে হিমোলাইটিক অ্যানিমিয়া। দেখো হিমোলাইসিস মানে ভেঙে যাওয়া। আরবিসি ভেঙে গেল, সবকিছু ভেঙে গেল, তাকে লাইসিস ভেঙে যাওয়া। বলো হিমোলাইটিক অ্যানিমিয়া মানে আরবিসি যদি ভেঙে যায় তার ফলে অ্যানিমিয়া হয়, তাকে আমরা কি বলবো? না হিমোলাইটিক অ্যানিমিয়া। এরপরে দুটো আমি এক্সট্রা শেখাচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোসাইটিক। বলো মাইক্রো মানে ছোট আর ম্যাক্রো মানে বড়। আরবিসি যদি সাইজটা ছোট হয়ে যায় তখনও আমাদের দেহে কি হবে? রক্তাল্পতা হবে। আরবিসির সাইজ যদি স্বাভাবিকের থেকে বড় হয়ে যায় তাও আমাদের দেহে রক্তাল্পতা হবে। তার কারণ তোমরা পরে পরে যখন নার্সিং পড়তে হবে
তোমরা ডিটেইলসে পড়বে। হ্যাঁ, আপাতত শুনে নাও যেটা আমাদের কোশ্চেন আসতে পারে যে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কিসের অভাবে হবে, না মনে রেখো আয়রন বা লৌহের অভাবে। তাহলে লোহার অভাবে যদি অ্যানিমিয়া হয় তাহলে কোন ধরনের অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রো মানে কি বলেছি বড়, তাহলে সাইজে বড় যদি আরবিসি হয় সেটা কিসের অভাবে হবে, ভিটামিন B12 এর। বলো তাহলে এইগুলো পরপর তোমাকে মনে রাখতে হবে। সিকেল সেল অ্যানিমিয়া জিন ঘটিত রোগ, আরো আছে যেমন বলো থ্যালাসেমিয়া, সেটাও তো জিন ঘটিত রোগ, সেটা পরে শিখবো জেনেটিক্স। সিকেল সেল অ্যানিমিয়া, নর্মোসাইটিক অ্যানিমিয়া, পারনেসিয়াস অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তোমরা এগুলো যদি লার্ন করে নাও তোমাদের কোশ্চেন আটকাবে। চলো তাহলে নেক্সট আরেকটু আমরা পড়ে নিই। দেখো এরপরে আমাদের একটা খুব ফেভারিট টপিক, কিন্তু আমরা ওই চার্টটাকে মেমোরাইজ তো করে নিই, দুদিন পরে আবার ভুলে যাই, তাই না? তার মানে আমাদেরকে এমন, আর এটা ইম্পর্টেন্ট যে তোমরা শুনেছো না কোশ্চেন পেপারে আছে যে এ রক্তে কোন অ্যান্টিজেন থাকে, বি রক্তে কোন অ্যান্টিজেন থাকে, এ রক্তে কোন অ্যান্টিবডি, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন। না তো এইগুলোকে আমরা খুব ইজিলি কি করে মনে রাখবো সেটা তোমাদের শেখাবো, আর তার সাথে সাথে তোমাদেরকে আমি শেখাবো যে কি কোশ্চেন পড়ো, ঠিক? বলো নেক্সট আমাদের টপিক হচ্ছে কি না রক্তের শ্রেণীবিন্যাস। বলো রক্তের শ্রেণীবিন্যাস কে করেছে, এটা একটা কোশ্চেন না। কার্ল ল্যান্ডস্টেইনার একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম কি বলো, কার্ল ল্যান্ডস্টেইনার। এই সায়েন্টিস্টটি আমাদের দেহে মানে মানব দেহে রক্তের শ্রেণীবিন্যাস এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা আমাদের দিয়েছে। তো প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা মার্ক করে নেবে যে এবিও রক্তের শ্রেণীবিন্যাস কে করেছিলেন, কার্ল ল্যান্ডস্টেইনার। এরপরে বুঝবো যে কোন রক্তে কি আছে সবকিছু। হ্যাঁ চল বলো রক্তের গ্রুপ এ, মনে রাখবে তাতে অ্যান্টিজেন কি আছে, এ। দেখো কম্পেয়ার করো, রক্তের গ্রুপ যেটা থাকবে সেরকমই অ্যান্টিজেন, তাহলে তোমাদের মনে থেকে গেল, এত তো কঠিন কিছু না। বলো তাহলে রক্তের গ্রুপ এ হলে তাতে অ্যান্টিজেন কি, এ। মনে রাখবে অ্যান্টিজেনেরই অ্যানাদার নেম অ্যাগ্লুটিনোজেন। নার্সিং এর কোশ্চেন পেপারে মানে এএনএম জিএনএম বলো জেনপাস বলো অ্যান্টিজেন লেখা থাকে না সব সময়, অ্যাগ্লুটিনোজেন লেখা থাকতে পারে, বা অ্যান্টিবডির অ্যানাদার যে টার্ম অ্যাগ্লুটিনিনও থাকতে পারে, তোমরা ভালো করে মনে রেখো। বলো তাহলে রক্তের গ্রুপ এ হলে তাতে কোন অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন। রক্তের গ্রুপ বি হলে কোন অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। আর রক্তের গ্রুপ যদি এ বি হয় তখন থাকবে অ্যান্টিজেন এ ও বি, এ বি নয়, এ অ্যান্টিজেনও থাকবে আর বি অ্যান্টিজেনও থাকবে, এবং ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই থাকে না। চলো মেমোরাইজ করে নিই। বলো এ গ্রুপে কোন অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন। বি গ্রুপে কোনটা, বি, মানে নাম যেটা সেটাই অ্যান্টিজেন, এটা একটু ট্রিক্স, নাম যেটা সেটাই অ্যান্টিজেন, অ্যান্টিবডিদের উল্টোটাই হবে। বলো তাহলে এ গ্রুপে এ অ্যান্টিজেন, বি গ্রুপে বি অ্যান্টিজেন, এ বি গ্রুপ মানে এ এবং বি অ্যান্টিজেন, আর ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই থাকে না। এবার তোমরা বলবে স্যার অ্যান্টিবডি কি, না অপোজিট মনে রাখো, উল্টোটা। বলো এ গ্রুপে থাকবে কি না বিটা অ্যান্টিবডি, আর বি গ্রুপে থাকবে কোনটা, আলফা অ্যান্টিবডি, এবং এ গ্রুপে এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না, কারণ আলফা থাকলেও এ মারা যাবে, বিটা থাকলেও এ মারা যাবে। আর ও গ্রুপে যেহেতু কোনো অ্যান্টিজেনই থাকে না, তাই আমরা দু ধরনের অ্যান্টিবডি আলফা এবং বিটা রেখে দিতে পারি। তাহলে তোমরা দেখে নাও। বলো এ গ্রুপে এ অ্যান্টিজেন, বি গ্রুপে বি অ্যান্টিজেন, বি গ্রুপে এ এবং বি অ্যান্টিজেন, ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই থাকে না। আর এ গ্রুপে বিটা অ্যান্টিবডি উল্টোটা, বি গ্রুপে আলফা অ্যান্টিবডি, এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না, ও গ্রুপে আলফা এবং বিটা দুটো অ্যান্টিবডি থাকে। আর এখান থেকে একটা পপুলার কোশ্চেন আসে যে সার্বজনীন দাতা কি, মানে কোন রক্ত সবাইকে দেওয়া যেতে পারে। বলো ও গ্রুপ, এবং কোশ্চেন আসে সার্বজনীন গ্রহীতাকে, না এ বি গ্রুপ। হ্যাঁ এটা ঠিক, ও
ও গ্রুপের আবার দুটো পজিটিভ নেগেটিভ আছে, এবি গ্রুপেও পজিটিভ নেগেটিভ আসছে। নেক্সট স্লাইডে আমি তোমাদের কনফার্ম করে দেব ও নেগেটিভ পজিটিভ থাকলে কোনটা অ্যানসার দেবে, এবি পজিটিভ নেগেটিভ থাকলে কোনটা অ্যানসার দেবে। চলো এরপরে দেখো নেক্সট আমাদের জিনিসটা কি শিখতে হবে, আরএইচ ফ্যাক্টর। তোমরা লোয়ার ক্লাসে পড়েছো তো, দুজন সায়েন্টিস্ট আছে, একজনের নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার আর একজনের নাম উইনার। এই দুজন সায়েন্টিস্ট রেসাস যে বাঁদর আছে লেখা আছে দেখো, ওই বাঁদরের বডিতে বা বানরের বডিতে বলতে পারো, তাদের দেহে প্রথম এই যে আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেছিল। তারপরে দেখছে কিছু কিছু মানুষের দেহে এই আরএইচ ফ্যাক্টর আছে, কারো কারো নেই। তাহলে যাদের রক্তে আরএইচ ফ্যাক্টর আছে তাদেরকে বলে দেবো আরএইচ পজিটিভ, আর যাদের থাকবে না তাদেরকে কি বলবো, নেগেটিভ। ধরে নাও কারো রক্ত আছে এ, সাথে সাথে ধরো আরএইচ আছে, কি বলবো, এ পজিটিভ। বি তে বলো আরএইচ ফ্যাক্টর আছে, তাহলে বলবো বি পজিটিভ। এবি গ্রুপের সাথে আরএইচ ফ্যাক্টর আছে, এবি পজিটিভ। ও গ্রুপের সাথে আরএইচ ফ্যাক্টর আছে, কি বলবো, ও পজিটিভ। কিন্তু ধরে নাও এ গ্রুপ কিন্তু আরএইচ ফ্যাক্টর নাই, কি বলবো, এ নেগেটিভ। বি গ্রুপে আছে কিন্তু আরএইচ নাই, কি বলবো, বি নেগেটিভ। এবি গ্রুপ তো আছে কিন্তু কি নেই, আরএইচ নেই, তার মানে এবি নেগেটিভ। ও গ্রুপ তো আছে কিন্তু আরএইচ নেই, তার মানে কি বলবো, ও নেগেটিভ। তাহলে এটা কোনো রকেট সায়েন্স না, নরমাল। যেটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে যে আসলে সার্বিক দাতা কি। মনে রেখো সার্বিক দাতা হচ্ছে ও মাইনাস। তোমাকে যদি বলে দেয় মাইনাস পজিটিভ, মাইনাস আর হলো হচ্ছে তোমার নেগেটিভ বা পজিটিভ কিছু বলবে না, তোমাকে শুধু বলো ও আছে, এ আছে, বি আছে, কে বলো সার্বিক দাতা, তুমি অবশ্যই বলে দেবে ও। কিন্তু তোমার যদি অপশনে থাকে ও নেগেটিভ আর ও পজিটিভ, তোমার অ্যানসার যাবে ও নেগেটিভ। তাহলে আসলে সার্বিক দাতাকে ও নেগেটিভ। কোশ্চেন বুঝিয়েও দিতে পারে যে একটা অ্যাক্সিডেন্টে আননোন পারসন, অপরিচিত লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার তুমি নামও জানো না, তার ঠিকানাও জানো না, তাকেই চেনো না, বলে তাহলে অপরিচিত, তার রক্তের গ্রুপও জানো না, তাহলে তুমি তাকে কোন রক্ত দেবে। আসলে কোশ্চেনে কি জানতে চেয়েছে বলো তো, সার্বিক দাতা, তাই নয়? কারণ যে কোনো রক্ত তাকে দিলে তো হবে না, তাহলে সে মারা যেতে পারে, আবার তার তুমি রক্তের গ্রুপে জানো না, তাহলে কোন রক্ত দিলে তার কোনো সমস্যা নেই, ও নেগেটিভ। ঠিক। এরপরে তোমাকে কোশ্চেন দিতে পারে সার্বিক দাতা বলো গ্রহীতাকে, না এ বি পজিটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ দিয়ে বললে কি বলবে, পজিটিভ, আর কিছু না বললে শুধু এ। ওকে চলো এরপরে তোমাদের লাস্ট একটা জিনিস যেটা কঠিন টাইপের কোশ্চেন আছে, তোমাদের জিজ্ঞাসা করতে পারে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগটা কোন সময় হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটাই লাইন মনে রেখে দাও, কোশ্চেন সব। স্বামী যদি যে কোনো রক্ত হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এবি হতে পারে, ও হতে পারে, আরএইচ পজিটিভ হয়, মানে বাবা যদি পজিটিভ হয়, আর মা যদি মানে যে স্ত্রী লোক তার সাথে বিয়ে হয়েছে, তার ধরো রক্ত এ হতে পারে, বি হতে পারে, এবি হতে পারে, ও যে কোনো রক্ত কিন্তু নেগেটিভ হয়, তার মানে স্বামী যদি পজিটিভ, স্ত্রী যদি নেগেটিভ, তখনই যে রোগটা হতে পারে ভ্রূণের মধ্যে, সেটাকে আমরা কি বলবো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে বলো তাহলে আজকের যে ক্লাসে আমরা সম্পূর্ণ প্রথমে রক্ত নিয়ে একটু কথা বললাম, রক্তের ইন জেনারেল ইনফরমেশন শিখলাম, তারপরে আমরা রক্ত রস সম্বন্ধে জানলাম, তারপরে আমরা আরবিসি নিয়ে ডিটেইলসে জানলাম। এর বাইরে নরমালি আমাদের নার্সিং এর এন্ট্রান্স টেস্টে কোশ্চেন আসে না। এরপরেও আমরা এরকম বোঝানোর পরেও আমাদের যেটা কোশ্চেন অ্যানসার সিরিজ সেটাও আমরা তোমাদেরকে দেব, তোমরা দেখে নিও। আর সাথে সাথে তোমরা নিজেরা কোনো কোশ্চেন পেপার পেলে সেটাকে সলভ করবে, এবং প্রথমে এটা আমাদের লেকচারটা দেখে নেবে, দেখে তারপরে সলভ করতে বসবে। তারপরে তোমরা আরো এক্সট্রা যদি কোথাও পাও ভালো করে পড়বে, অবশ্যই তোমাদের র্যাঙ্ক হবে। তাহলে এই যে এএনএম, জিএনএম বা জেনপাস সিরিজের যে বায়োলজি ক্লাসটা আছে আমি এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ডব্লিউবিসি, অনুচক্রিকা এগুলোকে শিখব। ওকে চলো।